নমস্কার, আমরা এখন আছি কুচবিহারের পঞ্চবটি। জায়গার নাম হচ্ছে পঞ্চবটি এবং সেটা একজনের হাতে বানানো। আমরা শুনেছি ইন্ডিয়ার বৃক্ষমানব মারিমুথু যোগনাথনের নাম। উনি একজন ইন্ডিয়াকে ট্রিম্যান বা বৃক্ষমানব বলে বলা হয়। তো আজকে আমি আপনাদের সঙ্গে পরিচয় করাবো কুচবিহারের বৃক্ষমানব বা কুচবিহারের ট্রিম্যানের। ওনার নাম বিনয় দাস। উনি কুচবিহারের বা কুচবিহার শহরের বুকে উনি প্রচুর গাছ লাগিয়েছেন এবং লাগাচ্ছেন। চলুন ওনার সঙ্গে একবার ইন্ট্রোডিউস করিয়ে দিই আপনার। নমস্কার। নমস্কার। আমি ইভেন্ট 24/7 থেকে আপনাকে স্বাগত। ইভেন্ট 24/7-এ ইনি হলেন কুচবিহারের ট্রি বলা হয় বা বৃক্ষমানব যাকে বলা হয়, ইনি সেই। এনার নাম বিনয় দাস। স্যার, আপনি আপনার সম্বন্ধে একটু বলুন যে আপনার এই গাছের প্রতি ইন্টারেস্ট কবে থেকে শুরু হলো? গাছ লাগানোর ইন্টারেস্টটা হচ্ছে, আমি আরকুলা জেলার সার্ভেন্টে চাকরি করি। তো চাকরি করার শুরুতে আমি 2010 সালে কুচবিহার প্যালেজে পোস্টিং হয়, তখন এই প্যালেজের প্রতি ভালোবাসা জাগে ন্যাচারালি কর্মক্ষেত্রে। তারপরে মহারাজা নিবেদিতার জীবনী পড়ে দেখতে পারি যিনি ভারতের প্রথম প্ল্যানিং সিটি কুচবিহার সৃষ্টি করেছিলেন 1887-এ। এই শহরটা গোটা শহর শুধু জাম গাছে ভরা ছিল। যে গাছগুলো কিছুদিন আগে আমরা এবিএনসি কলেজ, রাসমালা মাঠ, নিবেদিতার সামনে দেখতে পেয়েছিলাম, সেই জাম গাছগুলো কিন্তু কালের পরিবর্তনে সব উধাও হয়ে গেল, বিলুপ্তের পথে। এখন শহরে গাছের সংখ্যা কমে গেছে। তখন আমি মনে মনে ভাবলাম যে এই শহরকে আবার কীভাবে সাজানো যায়, তারই প্রচেষ্টা আমি গোটা শহরে বিভিন্ন ফলের গাছ লাগিয়েছি। যে গাছগুলি রাজা লাগিয়েছিলেন বঙ্গ সংস্কৃতির গাছ, আম, জাম, কাঁঠাল, লিচু এসব। সেই জন্য দেখতে পাবেন যে এবিএনসি কলেজের পাশ দিয়ে একটা জ্যাকপোস্ট স্ট্রিটের মতো তৈরি করে ফেলেছি আমরা। 200টা কাঁঠাল গাছ লাগিয়ে আমরা 13,000 গাছ লাগিয়েছি। 5টা ছোটো ছোটো স্মল ফরেস্ট বানিয়েছি। যেমন এটা আজকে আমরা এসেছি পঞ্চবটি। এই পঞ্চবটির স্মল হার্বাল ফরেস্ট। এখানে বিভিন্ন ঔষধি গাছ দেখতে পাবেন। এখানে দেখুন পাথরকচি, তুলসী, তারপরে হচ্ছে বিশল্যকরণী, অ্যালোভেরা, তারপরে হচ্ছে রেয়ার গাছের সর্বগন্ধা গাছ দেখুন কত সুন্দর সর্বগন্ধা। এই সর্বগন্ধা গাছ হয়েছে। তারপরে এখানে আমলকি, হর্তকি, বহেরা, নিম, বেল সব ধরনের গাছ দেখতে পাবেন পঞ্চবটি। যে পঞ্চবটি 5টা জড়িবুটি নিয়ে হয়, যেমন বট, পিপল আর অশোক। এই অশোক গাছ আমরা দেবদারুকে অনেকে ভুল করে অশোক গাছ বলি। এই গাছটা হচ্ছে অশোক গাছ। এই গাছটা দেখুন, এটা যে সীতামাতা যে অশোক গাছে বসেছিল সেই অশোক গাছ। অনেক ঔষধি গুণে পরিপূর্ণ এবং মায়েদের খুব ওষুধের কাজে লাগে এই অশোক গাছ। তারপরে দেখুন অশোক গাছ, তারপরে আমলকি, এটা আমলকি গাছ। আপনি এই যে কাজগুলো করছেন, হ্যাঁ, এটা মানে আপনি কি একা না আপনার সঙ্গে আরো মানে দল? না, আমরা দেখুন এই কাজটা শুরু করি প্রথম 2010 সনে। সেই 10 সনে আমি নিজে একা একা চলতাম, একটা বালতি নিয়ে, খন্তা নিয়ে হাজরাপাড়া এবং আশপাশে এরিয়া করতাম। তারপরে ধীরে ধীরে আমাকে দেখে অনেক অনুপ্রাণিত অনেক লোক আমার সাথে আসে। আস্তে আস্তে 2019 সালে পর্যাবরণ সংরক্ষণ বলে একটা ছোটো সংগঠন তৈরি করি। যে সংগঠনের মেম্বার আছে 140। আমরা প্রতিদিন গ্রুপে মেসেজ করি রাত্রিবেলা, সকালবেলা আমাদের বন্ধুরা 15-20 জন এসে হাজির হয়ে যায়। সকলে একে অপরে হাত লাগিয়ে কাজ করে। এই একটা গাছ কত সুন্দর, বহেরা গাছ, খুব ঔষধি গাছ। এই গাছের বহেরা ফল ভিজিয়ে জল খেলে পেট পরিষ্কার হয়ে যায়, গ্যাস অম্বল থেকে মুক্তি পাওয়া যায়। এই বহেরা গাছ খুব সুন্দর গাছ। এরকম গাছ প্রত্যেকে লাগানো উচিত। এই পঞ্চবটিতে সমস্ত ঔষধি গাছে পরিপূর্ণ। তারপরে দেখুন নিম দেখতে পাচ্ছেন, এই যে নিম, তারপরে হচ্ছে এই যে জাম, তারপরে বেল, এই যে কত সুন্দর বেল গাছ হয়েছে। মাত্র 1 বছরে এই গাছগুলি হয়েছে। 1 বছরে এত সুন্দর জাম গাছ হয়েছে, বেল গাছ হয়েছে 1 বছরে। তারপরে এই যে খুব ছায়াদার গাছ, করঞ্জের গাছ। এই করঞ্জের গাছ খুব সুন্দর গাছ। তা কাঁঠাল হয়েছে। আপনার শুনেছি আপনার ট্রি অ্যাম্বুলেন্স। হ্যাঁ, ট্রি অ্যাম্বুলেন্সটা কি এটা আপনার এই চিন্তাটা করতে হবে যে ট্রি অ্যাম্বুলেন্স আমি যখন মধ্যপ্রদেশে চাকরি করতাম ইন্দোরে দেখেছিলাম। তো ভারতবর্ষের প্রথম ট্রি অ্যাম্বুলেন্স সিস্টেম ইন্দোর শহরে হয়। ইন্দোর ভারতবর্ষের সবচেয়ে পরিষ্কার শহর। তখন আমিও সংকল্প নেই কুচবিহারে আমি একটা ট্রি অ্যাম্বুলেন্স তৈরি করব। তখন দ্যুতিমান ভট্টাচার্য এসপি সাহেবের সহযোগিতায় 2024 সনে 26শে জুলাই আমরা ট্রি অ্যাম্বুলেন্স বাংলার প্রথম ট্রি অ্যাম্বুলেন্স চালু করি। যে ট্রি অ্যাম্বুলেন্সের উপরে 500 লিটার জলের সিস্টেম আছে, ভিতরে 49 টুলস আছে, বিভিন্ন ধরনের টুলস। যেমন আমাদের কাছে এমন মেশিন আছে যে আমরা 1 ঘন্টায় 100টা গাছ লাগিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের কাছে আছে। এই ধরনের আধুনিক মেশিন আমাদের কাছে আছে। বুশ কাটার আছে, অনেক ধরনের যন্ত্রপাতি আছে আমাদের কাছে। আপনার এই অঞ্চল ছাড়া আর কোথায় কোথায় গাছ লাগিয়েছেন? আজকে এটা যেমন পঞ্চবটি দেখছেন, তারপরে একটু এগিয়ে দেবেন বর্ণবতা বাটিকা, তারপরে খণ্ডবন, তারপরে বাঁদিকে 250 একর জমি নিয়ে খয়ের বন বানিয়েছে। এই কলা গাছগুলোর পিছনে প্রচুর খয়ের বন।
যে বীজ ছিটিয়ে ছিটিয়ে আমরা শিমুলের বীজ, খয়েরের বীজ, যেসব গাছ গরু খায় না, গরু কম খায়, গোমাতা কম খায়, এইসব গাছ আমরা বীজ ছিটিয়ে ছিটিয়ে আমরা ফরেস্ট তৈরি করেছি, সে খয়ের বন। তারপরে হাজরাপাড়া থেকে নিচে নামে ঝাউবন, যে ঝাউবন বানিয়েছি, ন্যাচারালি ঝাউ গাছ হয়েছে, তার মধ্যে আমরা বট, পাকুড়, পিপল, বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে লাগিয়ে আমরা সেটাকে ডেভেলপ করেছি আমরা। এরকম এটাও তৈরি করছি। তারপরে দেখুন কত সুন্দর এই যে আমাদের এই গাছগুলো, যে পূর্বতন এসপি ছিলেন দ্যুতিমান ভট্টাচার্য, ওনার হাতে লাগানো গাছ, ডিএফও বিজন কুমার নাথ, এডিএফও, ওনার হাতে সব কাঁঠাল গাছ কত সুন্দর হয়েছে, পরিপূর্ণ হয়ে গেছে গাছগুলো এবং দাঁড়িয়ে গেছে, নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। এই গাছগুলো আর মনে হয়, আমার মনে হয় আর আগামী 1 বছর পরে ফল দিবে এই গাছগুলো। আচ্ছা, মানে এই পাশে জঙ্গলটা দেখছেন, এই যে জঙ্গলটা, একটা ভয়াবহ জঙ্গল, এই জঙ্গলের মতন এটা পুরো জঙ্গল ছিল। এই জঙ্গলটাকে আমরা কঠোর পরিশ্রম করে, এরকম জঙ্গল চোত্রাবন ছিল, কঠোর পরিশ্রম করে জঙ্গলটাকে সাফ করে আমরা এরকম ফলের গাছ, ঔষধি গাছে পরিপূর্ণ করেছি। এটার নাম দিয়েছে পঞ্চবটী। কুচবিহারের বুকে পঞ্চবটী পরিপূর্ণ হয়ে গড়ে উঠলে মানুষের ঔষধি গাছের অভাব হবে না। এখানে মানুষ গিলোই পাবে, তুলসী পাবে, অ্যালোভেরা পাবে, পাথরকুচি পাবে, বিশল্যঙ্গণ্ডী পাবে। মানুষের দৈনন্দিন জীবনের প্রতিটা মানুষের, আমি মনে করি আজকে যে আমাদের যে লাইফস্টাইল, আগে আমাদের গড় আয়ু ছিল 70 থেকে 80, এখন সেটা 50-60-এর মধ্যে হয়ে গেছে, 20 বছর কমে গেছে। তার কারণে মানুষ প্রকৃতির বিরুদ্ধে যাচ্ছে। প্রতিটা মানুষকে সকালে সূর্যের উদয়ের আগে ওঠা উচিত, তাহলে প্রকৃতির শরণে যাওয়া উচিত, তারপর যোগের শরণে যাওয়া উচিত, তাহলে মানুষের শরীর সুস্থ থাকবে। আয়ুর্বেদিক মত, আয়ুর্বেদিক মতে প্রতিটা, যেমন আমরা যেমন পর্যাবরণের যারা সদস্য, তারা প্রত্যেকেই সকালে ঘুম থেকে কোনো ন্যাচারাল জিনিসকে আমরা গ্রহণ করি। যেমন আজকে আমি কাঁচা হলুদ আর গুড় খেয়ে বেরিয়েছি, কখনো নিম পাতার রস খেয়ে বেরোলাম, কখনো গিলের জুস খেয়ে বেরোলাম, হ্যাঁ, কখনো আমরা যে গুলঞ্চ হচ্ছে জাতীয় ঔষধি, আচ্ছা ভারত সরকার এটা ন্যাশনাল মেডিসিন ঘোষণা করেছে। এর যদি একটা 6 ইঞ্চির টুকরো 2 কাপ জলকে আপনি 2 কাপ জলে গরম করে 1 কাপ বানিয়ে সেটা যে পান করেন, আপনার প্রচুর এনার্জি আসে। আমরা গিলের যখন জুস খেয়ে আমরা কাজে বেরোই, এতে হার্ড ওয়ার্ক আমাদের মালুমই হয় না, 3 ঘন্টা আমরা অনবরত করে চলে যাই। আচ্ছা, আপনার ভবিষ্যৎ নিয়ে কী পরিকল্পনা? ভবিষ্যৎ নিচে কুচবিহার শহরে, যে আমাদের কুচবিহার ডিস্ট্রিক্ট 85% বন জঙ্গলে ভরা ছিল, সেটা এখন মাত্র গভর্নমেন্ট ল্যান্ড 2%। সেটা কি বৃদ্ধি করা যায়? আর সভ্যতাকে টিকে থাকার জন্য 33% বনভূমি প্রয়োজন, তার অনেক কমই। সেই জন্য আমরা কুচবিহারের 30টা নদী আছে, প্রতিটা নদী বক্ষে আমরা চেষ্টা করছি কীভাবে এই নদীগুলোতে, যে এখন তো খালি ল্যান্ড নেই, কুচবিহারের নদীবক্ষগুলোই খালি আছে বনভূমি সৃষ্টি করার জন্য। সেই জন্য কুচবিহারে প্রায় 30টা নদী আছে, যে নদীগুলো রিভার বেল্টগুলো, চরগুলো খালি পড়ে আছে। সেসব জায়গায় যদি বন সৃষ্টি করা যায়, তাহলে বন সৃজনের আমাদের যে কমি সেটা দূর হবে, 33% বনভূমির দিকে আমরা এগোতে পারবো। যেমন দেখতে পাবেন আপনি যে কাজিরাঙ্গা ফরেস্ট, গোটা ফরেস্টে ব্রহ্মপুত্র নদীর চরের উপরে দাঁড়িয়ে আছে। বন্যায় যখন জল হয়, তখন গাছের গোড়া দিয়ে জল বহু করে বেয়ে যায়, গাছ দাঁড়িয়ে থাকে। আবার বন্যা কমে গেলে গাছগুলো আপন মানে নিজে নিজে দাঁড়িয়ে থাকে। সেরকম আমরা প্রতিটা নদীপক্ষে যে বনভূমি সৃষ্টি করতে পারি, তাহলে নদী এবং বন বন্ধু বান্ধবের মতন চলবে এবং প্রকৃতির ভারসাম্য ঠিক থাকবে। আগামী দিনে আমাদের 33% বনভূমিকে আমরা আবার ডেভেলপ করতে পারবো, এই চিন্তাভাবনা নিয়ে আমরা এগিয়ে চলছি। এবং আমি যতদিন জীবিত থাকবো, বৃক্ষের প্রতি আমার অপার প্রেম, অপার ভালোবাসা থাকবে, এই কাজটাই আমি করে যাব। আপনি দেখতে পাবেন একটা গাছের হাজারো গুণ, এই গাছটার যে গুণ যে বর্ণনা করা যায়, 100টা শব্দ বলেও বর্ণনা শেষ হবে না। এটা কি গাছ? এটা করঞ্জ গাছ। একটা গাছ শুধু ফল দেয়, ফুল দেয়, ছায়া দেয়, সমস্ত এটা জানি। গাছ লোককে রোজগার দেয়। আচ্ছা, পঞ্চবটী দেখছেন, এই পঞ্চবটী যখন গড়ে উঠবে, তখন একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠবে, তখন 2টো লোক কাজ পাবে, এখানে মানুষের রুজি রোজগার হবে, কিছু দোকান চলবে। কুচবিহার কোর্টের সামনে 2017 সালে একটি বট গাছ লাগিয়েছিলাম, যে বট গাছটা এখন বড় হয়েছে, তার ছায়ায় অনেক লোক বিশ্রাম নেয়। আমি মাঝে মাঝে গিয়ে লক্ষ্য করি যে কোর্টের লয়াররা মানুষকে লয়ের পরিষেবাটা আমার গাছের নিচের থেকে দেয়। এর থেকে বড় আনন্দ আর কি? আমার বৃক্ষরোপণ এটাই সার্থকতা, আপনার হাতে করা গাছ সার্থকতা। তারপরে দেখুন কিছু কিছু বট গাছের নিচে গিয়ে দেখি যে অন্যরকম একটা দৃশ্য। আপনার কাছে অর্থ আছে, আপনি 1-2 মন্দির বানাতে পারেন, কিন্তু আমি এক ক্ষুদ্র বিনয় দাস, আমি 50টা মন্দির বানিয়েছি। আমি নিজেকে গর্ব করে বলি, তার কারণ হচ্ছে যেখানেই আমি বট গাছ লাগিয়েছি সেখানেই শিবলিঙ্গ বসেছে, সেখানেই দেবালয় শিবালয় তৈরি হয়ে গেছে। সেখানে 50 ছেলে ভোলেবাম করে, গান বাজনা করে, মনে আনন্দ করে, ভগবানের প্রতি আরাধনা করে। এর থেকে বড় আনন্দ কী? যে আমার গাছের থেকেই শিবলিঙ্গ সৃষ্টি হয়ে গেলো, সেখান থেকে দেবালয় শিবালয় সৃষ্টি হয়ে গেলো। এটাই সবচেয়ে জীবনে বড় প্রাপ্তি।
আপনি যে এই যে করছেন, এই যে এই আপনি গাছ লাগাচ্ছেন বা গাছের পরিচর্যা করছেন, গভর্নমেন্টের সাহায্য কতটা পাচ্ছেন বা গভর্নমেন্টের সাহায্য কত টাকা আপনি পেয়েছেন বা পাচ্ছেন ফার্স্টে? আমরা তো ব্যক্তিগত উদ্যোগে শুরু করেছি। গভর্নমেন্টের সহযোগিতা বছরে 1-200 চারা দিয়ে থাকে আমাদের। আর গভর্নমেন্টের বড় একটা সুবিধা যে আমরা এই বৃক্ষরোপণ করি সব গভর্নমেন্ট ল্যান্ডে। এই গভর্নমেন্টের প্রশাসনের সমস্ত লোকই আমাদের সহযোগিতা করে, ডিএম, এসডিও, এসপি সকলেই সহযোগিতায় আমরা এই বৃক্ষরোপণের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। ফরেস্ট ডিপার্টমেন্টের ল্যান্ড এরা, মানে এই যে এখন যে আমরা যে দাঁড়িয়ে আছি, এটা নদীর কি চর forest- ইরিগেশন ল্যান্ড। আচ্ছা আচ্ছা, মানে এই ল্যান্ডটা করতে ফরেস্ট ডিপার্টমেন্ট দেখলাম আমি এখানে যে লাগানো আছে প্রবীণ পাস, ওনার নাম দেওয়া আছে, এডি বিজন স্যারের নাম দেওয়া আছে, তো উনি এসেছিলেন উনি এখানে। এসেছিলেন। আচ্ছা আচ্ছা, এই ডিওপি সাহেব এসেছিলেন, অসিত DFO চ্যাটার্জি, অসিত স্যার এসেছিলেন। উনি ওপেনিংয়ের দিন এসেছিলেন। আচ্ছা, এসপি আচ্ছা। সাহেব এসেছিলেন, সন্দীপ কাররা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনি এখন তো গভর্নমেন্ট থেকে ধরলাম যে হ্যাঁ গভর্নমেন্ট আপনাকে সাপোর্ট করছে বা গভর্নমেন্ট যতটুকু সম্ভব আপনাকে সাপোর্ট করছে, এখন ফান্ডিংটা কোথেকে আসছে বা এখন আমরা ফান্ডিংটা করতে যে মেন হচ্ছে আমরা পর্যাবরণ সংরক্ষণের যে সদস্য, প্রত্যেকের মিনিমাম 100 টাকা, কেউ 1000-2000 টাকা চাঁদা প্রতি মাসেই আমরা দেই, এবং আমার যে স্যালারি তার 10% টাকা আমি দেই। এই টাকাটা দিয়ে আমাদের পর্যাবরণের কাজ চলছে। পারছি? আচ্ছা আচ্ছা, মানে টোটাল মানে আপনাদের এনজিওতে বা এনজিও তো ওটা, হ্যাঁ, NGO এনজিওতে যারা যারা আছেন মেম্বার তাদের ফান্ডিং দিয়ে মোটামুটি চলছে। একটা ফান্ডিং চলছে আর কি। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমার লাস্ট, আপনাদের জানান যেহেতু আপনি গাছ নিয়ে একজন গাছ স্পেশালিস্ট বা কুচবিহারের ট্রি ম্যান বলাই যায়, আমার আমাকে একজন কোশ্চেন করতে বলেছিল যে বাড়িতে যে গাছগুলো লাগানো হয়, আমরা বাড়িতে যে আমাদের নর্মাল যে গাছগুলো লাগাই, তার পরিচর্যা শুরু করার বেসিক ধাপ কি বা মানে প্রাথমিক ধাপ কি হতে পারে? গাছ লাগাতে গেলে সময় দেখতে হবে কোন গাছ কখন হয়। আচ্ছা, এই সময় শীতকালে যে গাছ সে শীতকালে লাগানো উচিত, গরমকালে গরম গাছ লাগানো উচিত। এবং প্রতিটা বাড়িতে আমি একটা মানুষকে একটা সবসময় অনুরোধ করি, বাড়িতে ছোট্ট একটা ধন্বন্তরী বাটিকা তৈরি করুন। তুলসী, অ্যালোভেরা, গিলই, টবে যেসব গাছ হয়, তারপরে হচ্ছে হলুদ, আদা, এইসব গাছ টবে করুন, দৈনন্দিন আমাদের জীবনের কাজে লাগে। আচ্ছা, আজকে যদি আমাদের প্রতিটা বাড়িতে টবের মধ্যে গিলই গাছ রোপণ করে, যে গিলই গাছ দেখতে গিলই গাছ, এই গিলই গাছ টবে হলে সেই গিলই গাছের ডাল যদি মাঝে মাঝে যদি মাসে 2-3 দিনও খায়, তার শারীরিক অনেক উন্নতি হবে। তারপরে এই দেখুন, এটা হচ্ছে হাতজোড়া গাছ, মানুষের হাড্ডি ভেঙে গেলে তখন এটা কাজে লাগে, এই হাতজোড়া। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটা হাতজোড়া গাছ কাজে লাগে। এরকম প্রত্যেকের বাড়িতে ধন্বন্তরী বাটিকা তৈরি করা উচিত, অন্তত 5টা গাছ, ঔষধি গাছ প্রত্যেকের বাড়িতে লাগানো উচিত। এটাই আমার সবার কাছে অনুরোধ এবং নিবেদন, আবেদন। ওনার বিনয় দাস স্যারের অনুষ্ঠানটি, উনি গাছ নিয়ে আমাদের অনেক কথা বললেন এবং উনি অনেক গাছ দেখালেন যে উনি নিজের হাতে এগুলো বুনেছেন বা সরকারি আধিকারিকরা এখানে অনেক সাহায্য করেছেন এনার এই গাছ বুনতে। তো স্যার আপনাকে ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য এবং আপনার এই গাছ নিয়ে আমাদেরকে বলার জন্য। অনেক ধন্যবাদ।